প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর যারা অন্যায়, অবিচার এবং অনিয়মের সাথে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলাগুলো যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বক্তব্যে বিগত সরকারের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের 16 বছর ধরে যে অন্যায়, অনিয়ম এবং অবিচার এবং বৈষম্য হয়েছে সেই নানাবিধ তথ্য তারা প্রকাশ করছেন এবং সেগুলো গণমাধ্যমের সূত্র ধরে সকলের জানার সুযোগ হচ্ছে। পাশাপাশি এটিও যে ব্যবস্থাগুলো, অতীতে যে ব্যবস্থা বা নিয়মগুলো অনিয়মকে বাড়িয়ে তুলেছে সেরকম একটি বিধান, সেটি কালো টাকা সাদা করার যে বিধান, সেটি বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সেটি বাতিল করেছে। পাশাপাশি বিএনপির একজন সিনিয়র নেতা রুহুল কবির রিজভী তিনি দাবি জানিয়েছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং রাষ্ট্র সংস্কারের যে প্রশ্নে রাজনৈতিক দল জনগণের যে সম্পৃক্তকরণ সেই প্রসঙ্গটি রয়েছে। এবং এর সাথে এই আলোচনায় আমরা একটু সম্মানিত আলোচকদের কাছ থেকে আলোচনা শোনার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানে। যে বন্যা কবলিত মানুষের যে দুর্ভোগ সেটি কিছুটা হলেও কমতে শুরু করেছে। রাজনৈতিক দল সহ নানা স্তরের শ্রেণী পেশার মানুষ যার যার সামর্থ্য কিংবা সক্ষমতা অনুযায়ী এই বন্যা কবলিত মানুষকে সহযোগিতার চেষ্টা করছেন। এবং এই ছাত্র জনতার যে আন্দোলন, রাজনৈতিক দলগুলোর এই আন্দোলনকে বেগবান করার যে প্রক্রিয়া এবং সমর্থন সবকিছু মিলে যে বাস্তবতা দাঁড়িয়েছে সেই বাস্তবতার যে ফসল ঘরে তুলতেই হবে, অর্থাৎ রাষ্ট্র সংস্কারের যে লক্ষ্যে যে আন্দোলন সেটি যাতে কোনোভাবে ব্যর্থ না হয় সেই জায়গাতেই সকলের সতর্কতা। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম রাষ্ট্র সংস্কারে করণীয়। এ বিষয়ে আলোচনা করার জন্য দুজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। আমার ডান দিকে আছেন বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা আব্দুল সালাম, এবং সর্বডানে আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার শিক্ষক সমিতির সাবেক সম্মানিত সভাপতি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর কে মতিনুর রহমান, এবং অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ খান। আপনাদের তিনজনকেই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতেই বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, আপনার কাছে আসতে চাই যে রাষ্ট্র সংস্কারের বিষয় নিয়ে রাজনৈতিক দলের এখানে ভূমিকার প্রসঙ্গ আছে একটা মোটা দাগে, সাধারণ মানুষের সম্পৃক্ততা সব কিছু মিলে সকল শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে যার যার যা করণীয় সেই জায়গাটি যথার্থভাবে করার জায়গাটিতে আপনারা বারবার বলছেন। রাজনৈতিক দলগুলোর যে করণীয় প্রসঙ্গটি অসংখ্যবার আপনি এর আগে কথা বলেছেন, আজকে আপনার আমাদের আলোচনা একটু শুনতে চাই। আপনাকে ধন্যবাদ এবং আমার সহ দুই আলোচক, বিজ্ঞ আলোচক, তাদের দুজনকে ধন্যবাদ জানাই। যারা দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। একটা হলো যে সংস্কারটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। তবে এই মুহূর্তে একটা নিরপেক্ষ, যেটা জাতির দাবি ছিল দীর্ঘদিন, যে এর আগের এক নির্বাচন, পরবর্তী দুইটা নির্বাচন, কোনো নির্বাচনই অনুষ্ঠিত হয় নাই, মানুষ ভোট দিতে পারে নাই, রাজনৈতিক দলগুলো আমরা যারা আছে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই, এবং সেটা এককভাবে তারা একদলীয় শাসন ব্যবস্থার দিকে তারা দেশটাকে ঠেলে দিয়েছিল। এবং যে কারণে আজকে প্রশাসন থেকে শুরু করে, বিচার বিভাগ থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে এমন কোনো সেক্টর নাই যেটাকে তারা দলীয়করণ করে সেটা কার্যকারিতা শেষ করে দিয়েছিল। এবং বলা চলে যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। অর্থাৎ মানুষ এরা বোধহয় জনগণের শত্রু বা এদের শত্রু জনগণ, এরকম একটা অবস্থায় আজকে আওয়ামী লীগ নিয়ে গিয়েছিল। যে কারণে আজকে আমরা দেখতে পেয়েছি যে আজকের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেটাই কিন্তু জনরোষের একটা বহিঃপ্রকাশ। এবং সেই জনরোষটা অ্যাবসলিউটলি আজকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শেখ হাসিনা তার একগুয়েমির কারণে এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দলীয় করার কারণে এবং উন্নয়ন এবং গণতন্ত্র এই দুটাকে মুখোমুখি দাঁড় করেছে। মনে হচ্ছে একটা হইলেও আরেকটা হবে না, যেটা তারা বলছে যে না আগে উন্নয়ন চান না গণতন্ত্র চান, এমন একটা পর্যায়ে নিয়ে গেছিল। এবং মনে হয়েছিল যে উন্নয়নটা মুখোমুখি একটা প্রতিপক্ষ, এরকম একটা অবস্থা। যে এই অবস্থাগুলোর কারণে কিন্তু আজকে দেশের এমন একটা অবস্থা হয়েছে এবং দেশটা একটা নাজুক অবস্থায় আছে। প্রতিষ্ঠানগুলোকে
আজকে যদি মানে সংস্কার বলি, প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই সংস্কার করতে হবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই আবার ঢেলে সাজাইতে হবে। তো সেটার জন্য তো সময় দরকার, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে সেই সময় এখন এই তত্ত্বাবধায়ক এখন যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট কতটুকু সময় চান এটা ওনাদেরকে নিজেরা ডিসাইড করে, যেটা এর আগেও বলছি আমি, রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করতেই হবে, আলোচনা করতে হবে, আলোচনা করে তাদের একটা রোড ম্যাপ একটা দিতে হবে। একটা রোড ম্যাপ খুবই জরুরি, যে আমি এই মুহূর্তে এই কাজগুলো করতে চাই, এরপরে আমি নির্বাচনে যেতে চাই, তারপর নির্বাচিত সরকার আসার পরে বাকিগুলো করবে। যেমন ধরেন একটা জিনিস, এই যে আনসাররা যে কাজটা করলো, অর্থাৎ কিছু দাবি ঠিক আছে, কিন্তু তাদের যে জাতীয়করণ, এটা তো কোনোভাবে এই সরকারের পক্ষে এটা কাজ না, এটা একটা নেশা, এটা নির্বাচিত একটা সরকার আসবে, তারা এই সমস্ত বিষয়গুলো দেখবে। আর যেগুলো যে সমস্ত কারণগুলো গত 15 বছরে অনেকগুলো সেক্টরে তারা এমন একটা স্থবিরতা এনে দিয়েছে, বা অনেকের প্রমোশন ডিমোশন বা আদার্স কারণেও এমন একটা অবস্থা হয়েছে যে তারা বাছাই করতে যে ব্লাড দেখে দেখে কোথায় আওয়ামী লীগ পাবে তাদেরকে জায়গা দিচ্ছে, আর বাকিগুলো সেটা পায় না। এই সমস্ত কিছু কিছু বিষয় করে আমার মনে হয় যে এরকম বেশ কিছু বঞ্চনার আছে, এগুলো নিরসন করে তাদেরকে, এবং এর মধ্যে দিয়ে ডায়লগ করতে হবে, ডায়লগ করা ছাড়া বিকল্প, মানে একই সাথে ডায়লগও চালাতে হবে এবং তাদেরকে একটা রোড ম্যাপ দিতে হবে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর মতিউর রহমান স্যার, আপনার কাছে আসতে চাই, যেটি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই বললেন যথার্থভাবে, যে আসলে প্রতিষ্ঠানগুলোকে জনগণের মুখোমুখি দাঁড় করে দিয়েছে বিগত আওয়ামী লীগ সরকার। তার প্রেক্ষাপটে গণতন্ত্রের প্রতি ভোটাধিকারের যে প্রসঙ্গ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের যে আস্থা গ্রহণযোগ্যতা একেবারেই শূন্যের কোঠায়। আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে আমার সহ দুজন বিজ্ঞ আলোচক তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সম্মানিত দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানে দেখে তাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং একই সাথে এশিয়ানডিবির কলাকৌশলী যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে টপিকটা আজকে নির্ধারণ করেছেন, রাষ্ট্র সংস্কারের করণীয়, এটা হচ্ছে মূল টপিক, এবং সেখানে আপনি শুরুতেই বলেছেন যে ছাত্র এবং জনতার আন্দোলন, তার মানে ছাত্র জনতা একাকার হয়ে এই আন্দোলনটি করে আজকে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। আমি এই সাবজেক্টটাকে রাষ্ট্র সংস্কার যে সাবজেক্টটি, এটা আমি দুটা ক্ষেত্রে আমি দেখতে চাই। একটি হচ্ছে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রয়েছেন, তারা কোন পর্যন্ত করতে পারেন, এটি একটি জিনিস। আর একটু হচ্ছে যেহেতু ছাত্র জনতার আন্দোলন, সুতরাং জনগণের একটা সুস্পষ্ট ম্যান্ডেট নিয়ে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন তাদের আরেকটি রাষ্ট্র সংস্কারের করণীয় জায়গায় আছে। এখানে বিগত 17 বছর ধরে আপনি যদি বলেন, লিটারেলি 15 থেকে 17 বছর রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, অর্থাৎ একেবারে কর্তৃত্ববাদী একটি রাষ্ট্র পরিচালনার মানে যে যতগুলো কৌশল আছে সকল কৌশল তারা আয়ত্ত করেছিল। আমি ব্যক্তিগত মনে করি প্রায়োরিটি বেসিসে, অর্থাৎ অগ্রাধিকার যদি আপনি দিতে চান এই সাবজেক্টের ক্ষেত্রে, সেখানে আমি বলবো সেটি হচ্ছে প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অপরাপর যতগুলো প্রশাসনিক যন্ত্র আছে রাষ্ট্র পরিচালনায়, এটি সংস্কার আমার মনে হয় যে খুব ইমিডিয়েটলি করা দরকার। এটা হলো এক। দুই হচ্ছে নির্বাচন কমিশন, যেটি দীর্ঘদিন যাবৎ প্রশ্নবিদ্ধ একটা নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশটি বিশ্বের দরবারে একটা নটোরিয়াস স্টেটে পরিণত হয়েছে, সেই জায়গাও তাদের হাত দেওয়া উচিত। আমি মনে করি যে এই বিষয়গুলো খুব অগ্রাধিকার ভিত্তিকে তাদেরকে গুরুত্ব দেওয়া। মানে সেখানে নির্বাচন কমিশনের প্রসঙ্গ যেহেতু স্যার উল্লেখ করলেন, সেখানে কোন বিষয়গুলোকে পরিবর্তন করলে একটা ন্যূনতম আস্থার জায়গা তৈরি হতে পারে? আমি মনে করি যে দেখুন, নির্বাচনের সাথে যারা স্টেক হোল্ডার আছে, মানে যারা নির্বাচন কমিশন তো একটি আছে সাংবিধানিক একটা পদ যেটা ধ্বংসপ্রাপ্ত এবং সেটি বিতর্কিত একটি জায়গা, এবং নির্বাচনের সাথে স্টেক হোল্ডার একেবারে মাঠ পর্যায়ের প্রশাসন যারা, তারাও কিন্তু এই নেক্সাসের সাথে জড়িত ছিল। ফলে এই জায়গাতে একটা আমূল পরিবর্তন আনতে হবে, এবং কিছু পরিবর্তন ইতিমধ্যে তারা করেছেন এবং যেটা আমাদের দৃশ্যপটে আসছে। আর অতীতের যে বিগত সরকার, আওয়ামী লীগ সরকারের সময় যে অনিয়মগুলো হয়েছে, সেক্ষেত্রে নির্বাচন কেন্দ্রিক সেটা তো একটা আইনের মুখোমুখি করার তো খুব অপরিহার্য। সেটা তো আসবে, সেটা আলাদা একটা আলোচনা জায়গা। আমি বলতে চাচ্ছি অদূর ভবিষ্যতে যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনও যদি আপনি করতে চান ফ্রি এবং ফেয়ার, সেখানে কিন্তু নির্বাচনের স্টেক হোল্ডার যারা নির্বাচন মেকানিজমের সাথে জড়িত, অর্থাৎ যারা পরিচালনা করেন একদম মাঠ থেকে শুরু করে সেন্টার পর্যন্ত, এই জায়গাতে কিন্তু একটা সংস্কার খুবই জরুরি। আরেকটি হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্টের অনেক কিছু যদি প্রত্যাশা আপনি করেন, তাহলে সবগুলো তাদের পক্ষে এই মুহূর্তে পূরণ করা সম্ভব না। আমি মনে করি যে মেজর যে জায়গাগুলো আছে, যেগুলো রাষ্ট্র কাঠামোর যে জায়গাতে বলা হচ্ছে, সেই জায়গাগুলোতে আমার মনে হয়, আমি যতটুকু জানি, এটা সালাম ভাই আরও ভালো বলতে পারবেন, সেটি হচ্ছে যে আজ থেকে 2 বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কিন্তু 31 দফা একটা রাষ্ট্র মেরামতের
সংস্কারের একটি দফা দেওয়া হয়েছে। দফা সেখানে দিয়েছিল। গুরুত্বপূর্ণ অনেকগুলো ইস্যুস কিন্তু সেখানে ছিল। তো সুতরাং সেটি বিগত দিনে আমার মনে হয় যে এই জিনিসগুলো তারা খুব ব্যাপকভাবে প্রচার করতে পারে নাই এই কারণে যে তখন তো মিডিয়া এবং প্রচারে বাধাপ্রাপ্ত হয়েছে প্রচার করতে গিয়ে। সুতরাং আমার মনে হয় যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার আছে। আমার মনে হয় যে আর সবগুলো যদি আপনি এই ইন্টারিম গভর্নমেন্টের উপরে চাপাই দেই আমরা, তাহলে যে জিনিসটি জানাবে তাদের জন্য বর্তমান একটা দীর্ঘদিনের পুঞ্জীভূত যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ একটা স্টেবল পর্যায়ে নিয়ে আসতে গেলে এটা কিন্তু তারা খেয়ে হারায় ফেলবে। আমার ব্যক্তিগত ধারণা এই জায়গাগুলোতে আসা উচিত। আরেকটি যে জিনিস আপনি বলেছেন সেটি হচ্ছে যে আমি মনে করি যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আমার মনে হয় ইন্টারিম গভর্নমেন্ট তাদের এই জায়গাতে সুদৃষ্টি দেওয়া উচিত। এবং আমি মনে করি যে বর্তমানে যারা পরিচালনা করছেন তারা নিঃসন্দেহে আমরা আশাবাদী হতে চাই যে তারা এই জিনিসগুলো অবশ্যই সুনজরে আনবে এবং তার দৃশ্যপট আমরা কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করেছি। আমার মনে হয় যে আমি এই দফাতে এই জায়গাতে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মতিউর রহমান। আমরা আবু সাইদ খান, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাদের? সাইদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? আমরা আমাদের দুজন স্টুডিওর সম্মানিত আলোচক যেভাবে বিষয়গুলো বিশ্লেষণ করলেন এবং তার মধ্যে আমাদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই যে বিষয়টি উল্লেখ করলেন তার আলোচনা, যে আসলে উন্নয়ন এবং গণতন্ত্র সেই বিষয়টিকে একেবারে পরস্পর মুখোমুখি একটা অবস্থানে দাঁড় করিয়েছিল বিগত সরকার, আওয়ামী লীগ সরকার, এবং তারা এরকম একটা বিতর্ক মাঠে ছেড়ে দিয়েছে বা ছুড়ে দিয়েছে যে আসলে কোনটা আগে চান, উন্নয়ন না গণতন্ত্র। কিন্তু গণতন্ত্রের এবং উন্নয়ন সেটি পরস্পর সম্পর্কযুক্ত, একটি না থাকলে যে আরেকটি হয় না। সেই আলোচনা আপনারা নানাভাবে সেটি পর্যালোচনা করেছেন, বিচার বিশ্লেষণ করেছেন। আজকের এই বাস্তবতায় সেটি আরও একবার শুনতে চাই সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। নিশ্চয়ই উন্নয়ন মানে সামগ্রিক উন্নয়ন, মানে হচ্ছে যেমনই করে অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, নৈতিকতার উন্নয়ন, সব উন্নয়ন হচ্ছে একটা সমন্বিত পদক্ষেপ। সরকার সেই উন্নয়ন এর দোহাইতে গণতান্ত্রিক অধিকারকে যেমন সংকুচিত করেছে এবং উন্নয়নের একটা ভ্রান্ত ধারণাও দিয়েছে। উন্নয়ন মানে কেবল মেগা প্রজেক্ট। উন্নয়নের বড় জায়গাটা হচ্ছে মানুষের জীবন মানের উন্নয়ন। এই উন্নয়ন কিন্তু ঘটেনি। যন্ত্রণা, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদির কারণে মানুষ ক্ষুব্ধ ছিল, ক্ষিপ্ত ছিল, এবং যার প্রকাশ এই অভ্যুত্থানে আমরা দেখেছি। জনগণ যে সঙ্গে যুক্ত হয়েছে সেটা ভোট দেওয়ার যন্ত্রণা, অর্থনৈতিক যন্ত্রণা, দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি, সামাজিক নৈরাজ্য, বিশৃঙ্খলা সবকিছু কিন্তু একাকার হয়েছে, একাকার। তো তারা পরিবর্তন চেয়েছে। এই পরিবর্তনটা হ্যাঁ মানুষ ভোট দিতে চায়, কিন্তু কেন তেন ভাবে একটা নির্বাচনটা যেন অর্থবহ। সেই অর্থবহ নির্বাচনের জন্য যে জিনিসগুলো করণীয় সে ব্যাপারে হ্যাঁ তার আগে স্বাভাবিক নিয়মে যে অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় আনা, এখানে পুলিশ প্রশাসন ভেঙে পড়েছে সেগুলোকে পুনর্গঠন করা, এই কাজগুলো করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে যাতে একটি অবাধ, সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচন হয় সেই জন্য কিছু করণীয় আছে, সেগুলো আমার মনে আলোচ্য বিষয়, অর্থাৎ নির্বাচনী ব্যবস্থার সংস্কার। এবং সেখানে কতগুলো জিনিস এসছে, এটা কিভাবে হবে, কোন পদ্ধতি হবে, সেটা আর একটা বিতর্ক, কিন্তু একটু দরকার। যেমন যে এক ব্যক্তি কয়বার প্রধানমন্ত্রী হতে পারেন, এই প্রশ্নগুলো সামনে এসেছে, অর্থাৎ সরকার প্রধান কয়বার হবে এইটা এসছে। তারপরে যদি আমরা বলি যে কয়েকটা নির্বাচন হয়েছে সেখানে 20%-এর নিচে ভোট করেছে, আমাদের সংবিধানে এই ব্যাপারে কোনো বিধান নাই। সংবিধানে যদি 1% ভোটও হয় কিংবা 1%-এর চেয়েও 1/ভাগে, শতকরা 1/ভাগের চেয়েও কম ভোট হলে নির্বাচিত হতে পারে, তো এইটা তো হতে পারে না। সেখানে একটা নিয়ম আসা দরকার যে 60 ভাগ কি 65 ভোট পড়া দরকার। এবং সেখানে পৃথিবীর সব জায়গায় মাইনরিটি শাসক না, গণতন্ত্র মানে হচ্ছে মেজরিটি শাসক, সেখানে 51%, অর্থাৎ শতকরা 51 নির্বাচিত হবে। তো এই বিধানগুলো কিন্তু এখন সময় এসছে, মানে একটা প্যারামিটার থাকা চাই। হ্যাঁ, আবার অনেক সময় হয় কি যে অনেক দল তাদের সমর্থন থাকার পরেও যেহেতু 300 ভাগে ভাগ হয়ে যায়, একটা জায়গা থেকে তারা আসতে পারে না। কিন্তু বাংলাদেশকে যদি একটা কনস্টিটুয়েন্সি বিবেচনা করা যায় তাহলে কিন্তু তারা আসতে পারে।
এ কারণে সংসদে অনেক দলই সংসদে আসতে পারে। এই জায়গাতে হচ্ছে 300 সিটের পরিবর্তে মানে 300 এলাকায় বিভক্ত না করে বাংলাদেশটাকে একটা নির্বাচনী এলাকা ঘোষণা করে সেখানে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব দেওয়া যায় কিনা, এটা একটা বড় বিচার্য বিষয়। অনেকেই দীর্ঘদিন ধরে এই দাবি তুলছেন, অনেক দলই কথা বলছেন। আমার মনে হয় তাহলে সমস্ত দল, ছোট বড় সব দলই সংসদে আসার সুযোগটা হয়ে যায়, সুযোগ আসতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে এর মধ্য দিয়ে একটা ভারসাম্য থাকে। অনেক সময় ভারসাম্য থাকে না, দেখা যায় যে প্রায় কাছাকাছি ভোট পাওয়ার পরও এক দল অনেক আসন পেয়ে গেছে এবং বিরোধী দলের আসন কমে গেছে, ভারসাম্য থাকে না। এখানে সেটা ভারসাম্য হতে পারে। এই পদ্ধতিগুলো নিয়ে সারা পৃথিবীতে এটা চর্চা হচ্ছে। প্রায় পৃথিবীতে শতাধিক রাষ্ট্র তো তারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব এটা অনুসরণ করছে। আমাদের পাশের প্রতিবেশী নেপাল, সেখানে একটা মিশ্র পদ্ধতি আছে, এখানে ডাইরেক্ট কনস্টিটিউয়েন্সি থেকেও প্রতিনিধি আসছে, আবার সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব আছে। শ্রীলঙ্কাতে এই সংখ্যা আনুপাতিক প্রতিনিধিত্বের বিষয়টা বিবেচনা হচ্ছে, মানে একটা জুৎসই ব্যবস্থা। জি, আবু সাইদ খান, আমরা এই জন্য ইন্ট্রোডিউস করতে পারি কেন, সেগুলো এখন সেটা কোন পদ্ধতিতে হবে, এই সংবিধান এটা অনুমোদন করে কিনা, কিন্তু জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। জন আকাঙ্ক্ষা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এখানে আমি একটা কথা বলি, যখন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো, তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছে এটার সাংবিধানিক বিষয়টা কি। উনি সংবিধানে এটা নেই, কিন্তু এর রাজনৈতিক প্রভাব আছে। আমার মনে হয় জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে এখানে নির্বাচনী সংস্কার করা দরকার। আবু সাইদ খান, অসংখ্য ধন্যবাদ। আরো আলোচনা শুনবো বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। সালাম ভাই, আপনার কাছে আসতে চাই, যেটি জন আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার, যেটি সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান বললেন। পাশাপাশি আমাদের এবারের বন্যার পানির উৎস নিয়ে নানাবিধ আলোচনা পর্যালোচনা হয়েছে, আপনিও আলোচনা করেছেন, আপনার দলের পক্ষ থেকেও পর্যালোচনা এসেছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত, কোনোভাবেই যাতে বিগত সরকারের যে নতজানু নীতি ছিল সেই জায়গা থেকে যাতে বাংলাদেশ বেরিয়ে আসতে পারে। কি বলবেন? না, এই দিকটা দেখেন, এটার জন্য আমরা এই আমাদের উপমহাদেশের বা সাউথ ইস্ট এশিয়ার খুব একটা প্রয়োজনে কিন্তু একসময় সার্কের জন্ম হয়েছিল, এবং আমাদের সৌভাগ্য যে বাংলাদেশের মানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মানে বাংলাদেশের তো রাষ্ট্রপতি ছিলেন তিনি, সেটা তো দেশের সৌভাগ্য যে বাংলাদেশের প্রচেষ্টায় সার্কের জন্ম হয়েছিল, এবং এটা খুব একটা কার্যকর একটা সংস্থা ছিল। কিন্তু শুধুমাত্র আজকে ভারতের ইচ্ছার কারণে এবং তার সাথে মানে সায় দেওয়ার কারণে বাংলাদেশ আজকে কিন্তু সেটা একেবারে অকার্যকর। আজকে বারবার যে আমরা যেটা বলছি, আজকে দেখেন এই যে এই মুহূর্তে বন্যা, এবং এটা আমরা বলছি যে এটা মানব সৃষ্ট, অর্থাৎ এটা ইচ্ছা করলে কিন্তু এই বন্যাটাকে অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায়, বা এটা এইভাবে ক্ষতি হতে পারে না। বন্যা তো হবে, বৃষ্টি হবে, পানি আসবে, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা যায়। এবং আজকে কিন্তু শুধুমাত্র ভারতের এক পক্ষ বা এক চোখা নীতির কারণে কিন্তু আজকে সেটা সম্ভব হচ্ছে না, কারণ তারা প্রত্যেকটা নদীর উৎসমুখে তারা প্রায় বাদ দিয়ে আজকে সেগুলোকে বন্ধ করে দিয়েছে, যে শুকনো মৌসুমে যাতে আমরা পানিটা না পেতে পারি। আর বর্ষা মৌসুমে তারা পানিগুলোকে যেভাবে ইচ্ছা ছেড়ে দিচ্ছে, যেগুলোকে আমরা আমাদের এখানে এসে সেগুলোকে বন্যা করে দিচ্ছে। আজকে যদি এটা স্বাভাবিক প্রবাহটা থাকতো, আজকে বাংলাদেশের অসংখ্য নদী আজকে মরে গেছে, আজকে উত্তরবঙ্গ আজকে মরুভূমিতে রূপান্তরিত হয়েছে। যদি নর্মাল প্রবাহটা থাকতো নদীর, তাহলে কিন্তু আজকে এটা মরুভূমি হতো না। আজকে কিন্তু এই বালির স্তরগুলো দিয়ে আজকে নদীগুলো বন্ধ হয়ে যেত না। আজকে সেগুলোর কারণে দেখা যাচ্ছে শুকনো মৌসুমে ভরে যাচ্ছে, আর বর্ষা মৌসুমে পানি আসার পরে যে একটা পানি যে নদীর মধ্যে থাকবে সেটা না থেকে সমস্ত চতুর্দিকে ছড়ায় যাচ্ছে, এবং ছড়ার কারণে কিন্তু আজকে বন্যাটা আজকে বেশি হচ্ছে। এবং আজকে যেগুলো আজকে ফেনীতে দেখেন, যেটা কোনোদিন কত বছর এরকম বন্যা কখনোই দ্বারা দেখে নাই, আজকে লোকালয় পর্যন্ত ভেসে যাচ্ছে নোয়াখালীতে, তারপরে সিলেটে বৃষ্টির অধিক, অর্থাৎ বৃষ্টি তো হবেই, কিন্তু পানিটা যদি আমি হঠাৎ ছাড়ি তাহলে সেটা তো একরকম হবে, আর যদি নর্মাল প্রবাহ হতে থাকে তাহলে কিন্তু সেটা ক্ষতি করতে পারে না। আজকে এগুলোর কারণে একটাই কারণ যে আমি আজকে ভারত আমার প্রতিবেশী রাষ্ট্র, আমি তো আর ভারত আমার প্রতিবেশী পাল্টাতে পারবো না, কিন্তু তাদের সাথে যদি আমার সহ অবস্থানের যে
ভূমিকাটা সেটা যদি আমি কনফার্ম করতে পারি, এবং সেটা তখনই সম্ভব যে আজকে স্বাধীন পররাষ্ট্রনীতিটা যদি আমি জোরালো করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা ছোট হতে পারি বা আমরা সংখ্যায় তো স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র, তাই না? আমরা তো কোনোভাবে এর আগেও যেটা বারবার বলছি যে ভারতের সহযোগিতা আমাদের ছিল বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমিও সেখানে গিয়েছিলাম, কিন্তু তার মানে তো এই না যে আমরা যে কারণে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করলাম ঠিক একই কারণে আবার ভারতের ভিতর বিদ্বেষ ছড়াবে। আজকে সেই অবস্থাটা তো ওরা নিয়ে যাচ্ছে। পাশাপাশি দেখেন যে সরকার পরিবর্তনের এমন একটা অবস্থা আওয়ামী লীগ দাঁড় করাইছিল যে অর্থাৎ ভারত চাইলেই সরকার পরিবর্তন হবে, নাহলে হবে না। এই যে একটা সেন্টিমেন্ট, অর্থাৎ আজকে তাদের এই মুখের কারণে এবং আওয়ামী লীগের অবস্থার কারণে অর্থাৎ বাংলাদেশের মানুষ কিন্তু অন্তত তাদের বিরুদ্ধে চলে যাওয়ার একটা অবস্থা হয়েছে। যে কারণে আমরা বলছি যে আজকের সম্পর্কটা তো জনগণের সাথে করতে হবে, আর জনগণের মাধ্যমে পরিবর্তন হতে, যেটা এর আগে বারবার বলছি, অর্থাৎ আমি বিভিন্ন টকশোতে বলছি, দেখেন নির্বাচনের মাধ্যমে একটা সরকার পরিবর্তনের সকল পথ আওয়ামী লীগ বন্ধ করে দিয়েছিল। তখন তো এটা ছাড়া ফরজ, আজকে যেভাবে হাসিনাকে বিতাড়িত করা হয়েছে, এটা ছাড়া তো অন্য কোনো বিকল্প পথ তারা রাখে নাই, তারাই বন্ধ করে দিয়েছে। সালাম ভাই, আমরা এখানে একটি প্রশ্ন আপনার কাছে রেখে যাই, বিরতি থেকে ফিরে এসে শুনবো। যেটি নির্বাচনের প্রসঙ্গে আপনি উল্লেখ করলেন যে নির্বাচন পদ্ধতির সংস্কারে কোন আলোচনাগুলোকে এই মুহূর্তে বিএনপি সবচেয়ে, প্রশ্নটি সালাম ভাই, যে নির্বাচন পদ্ধতির সংস্কারে কোন আলোচনাগুলোকে বিএনপি বেশি গুরুত্ব দিবে? বেশি দেখেন যে যেটা আমার ভাই যেটা বলতেছিল যে বিএনপি কিন্তু অলরেডি 31 দফার একটা আমরা দিয়েছি যে কি কি জিনিসগুলো সংস্কার হওয়া দরকার। তবে সব ব্যবস্থাই যে নির্বাচনের আগেই হয়ে যাবে এমন কোনো কথা নাই, শুরু করতে হবে। তবে এই মুহূর্তে যেটা কিছু কিছু বিষয় করতে হবে, যেটা বললাম যে ধরেন সেটা হলো যে আমরা যদি এমন একটা অবস্থা হয়েছে যে অর্থাৎ কালো টাকার প্রাধান্যটা কমায় আনতে হবে নির্বাচনে। আজকে চোর ব্যবসায়ীদের মধ্যে কালো টাকার ব্যবসায়ী, দুর্নীতিবাজ, আজকে সংসদটা হয়ে গেছিল যে ব্যবসায়ীদের একটা ক্লাবের মতো 67%। এইটাকে কিভাবে কমায় আনা যায় সেটার জন্য চেষ্টা করতে হবে। আজকে পার্লামেন্টের মেম্বার যারা হবে তারা যাতে কোনোভাবে বা মন্ত্রী যারা তারা যাতে দুর্নীতিতে সম্পৃক্ত হতে না পারে, যেটা আমি এর আগেও বলে আসছি, আগেও ছিল এখনও আইনে আছে, কিন্তু এখন দেখা যায় যে তাদের ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে সম্পৃক্ত যখনই পার্লামেন্ট মেম্বাররা হয়ে যায় তখনই কিন্তু দুর্নীতির সাথে জড়িয়ে যায়। কাজে এলাকার ডেভেলপমেন্ট কি হবে না হবে সে তো লোকাল মিনিস্ট্রি আছে, উপজেলা আছে, চেয়ারম্যানরা আছে, তারা দেখবে সেটা। একটা পার্লামেন্ট মেম্বার সে আইন প্রণয়ন করবে, তার মূল কাজ হলো সেটা, রাষ্ট্রটা কিভাবে চলবে, কোথায় সংস্কার দরকার, কি দরকার সেগুলো তারা নির্ধারণ করবে। কিন্তু যখন একটা পার্লামেন্ট মেম্বার ওই একটা রাস্তার বরাদ্দ নিয়ে যখন দৌড়ায় তখন রাস্তার কমিশন খাইতে যায়, তার স্বাভাবিক হয়ে অবস্থায় এই সমস্ত বিষয়গুলো যেগুলো আছে এটা করতে হবে। এবং দেখেন বিএনপির মতো দল, আজকে তো বলবো যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ দিতে হবে যে বিএনপির মতো দল আজকে কিন্তু নিজেরাই আমরা বলে দিয়েছি যে দুবারের বেশি প্রধানমন্ত্রী আমরা চাই না। এটা বিএনপির প্রস্তাবের মধ্যে আছে আমাদের। আরেকটা দেখেন যেটা আমরা বলছি যে সবাই এমপি হইতে চায়। এটা হলো যে একটা ভালো খেলোয়াড় হোক বা একটা ভালো শিল্পী হোক বা একটা ভালো ইঞ্জিনিয়ার হোক বা একটা ভালো আজকে নদী বিশেষজ্ঞ হোক, আচ্ছা এদেরকে কিভাবে পার্লামেন্টে নিয়ে আসা যায় সেটার জন্য যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটাও কিন্তু বিএনপি বলছে। সে কাজে বিএনপি যে একেবারে কিছু বিএনপির এরকম দেখবেন যে আজকে কি যে সমস্ত সংস্কারের চিন্তা যদি এই গভর্নমেন্ট করে তার ম্যাক্সিমাম কিন্তু বিএনপি অলরেডি প্রস্তাব দিয়ে রেখেছে। কারণ বিএনপি যেহেতু প্রো পিপুল পলিটিক্সটা করে এবং আমরা গণতন্ত্রটা বিশ্বাস করি, এই কারণেই কিন্তু আমরা চাই না যে হ্যাঁ এমন একটা অথর্ব গভর্নমেন্ট হোক বা আর একটা অবস্থা সেটা সৃষ্টি হোক। যদি সেটা এটা চাই বলেই আজকে কিন্তু যতটুকু অর্থাৎ নির্বাচনটাকে ফেয়ার করার জন্য কি দরকার, অলরেডি একটা তো হয়ে গেছে যে দলীয় সরকার নাই, কারণ ইউনূস সাহেব তার প্রধানমন্ত্রী হবেন না, বা আজকের ওই আরো যারা আছে তারা তো স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী থাকার জন্য তারা নির্বাচন করবে না। তা আমরা তো এই কথাটা বলে কাজে এটা 50% কিন্তু হয়ে গেছে। অর্থাৎ দলীয় সরকার যদি নির্বাচনকালীন না থাকে তাহলে প্রশাসন
বলেই আজকে পুলিশ বলে নির্বাচন কমিশন বলে প্রভাবিত হবে না, তারা প্রভাবিত হবে না। এটা কিন্তু অলরেডি 50% ডান। এখন বাকিগুলো আমরা কিভাবে করতে পারি যে ভোটাররা যাতে এই যে ভোট থেকে দূরে সরে গেছিল তারা কিভাবে ভোটের প্রতি আস্থা ফিরিয়ে নিয়ে আসা যায়, তারপরে নির্বাচনী ব্যয়টা সত্যিকার অর্থে কি পলিসিটা অ্যাডপ্ট করলে নির্বাচনের ব্যয়টা কমতে পারে। একটা ক্যান্ডিডেট কেউ 10 কোটি টাকা ব্যয় করবে, কেউ হয়তো 5 লাখ টাকা ব্যয় করার মতো অবস্থা নেই। এটাকে কিভাবে একটা ভারসাম্য আনা যায় এবং ভালো লোকগুলো আনা যায়। পার্লামেন্ট মানে একটা দেখা গেল যে আজকে কি হয়েছে, পার্লামেন্টে যায় গান গাইতে হবে মমতাজের মতো, তাকে পার্লামেন্ট মেম্বারে নিয়ে সে কি বলবে আর কি করবে, সংসদের গুরুত্বটাই কমায় দিচ্ছে, সংসদের গুরুত্বটাই এমনভাবে কমায় দিছে যে তাহলে দেশটা কোথায় চলে গেল। অর্থাৎ একটা ব্যক্তি মনে সব, সেখানে যায় সবকিছু। কিন্তু সত্যিকার অর্থে পার্লামেন্টের যে কাজগুলো আজকে মন্ত্রণালয়গুলোর পাশাপাশি স্ট্যান্ডিং কমিটিগুলোর কতটুকু আছে, কতটুকু দায় তারা পালন করে, বা স্ট্যান্ডিং কমিটিগুলো একটা যদি বিবেচনার জন্য দেয় সেটা মন্ত্রীরা কতটুকু গ্রহণ করলো, করে না তো। কারণ যেহেতু জবাবদিহিতা নাই, কাজে জবাবদিহিতা যদি আপনি আনতে পারেন তাহলে কিন্তু অর্ধেক প্রবলেম কমে যাবে। আইনেরটা যদি আপনি দেখেন, আজকে নির্বাচনের জন্য ত্রুটির জন্য একটা মামলা হলো, সেই মামলা 5 বছরে ডিসাইড হয় না। 5 বছর, তারপর সেই পার্লামেন্ট মেয়াদ 5 বছর শেষ হয়ে যায়, তারপর হয়তো তার রায় হলো এই নির্বাচনটা এই জিতে নাই, বি জিতছে। এই যে জিনিসগুলো মামলার রায় পাওয়া মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, অসংখ্য ধন্যবাদ। আরো আলোচনা শুনবো অধ্যাপক ডক্টর মতিউর রহমান স্যার আসতে চাই, যেটি আমাদের সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান বলছিলেন। এই আলোচনায় এর আগেও আপনিও অসংখ্যবার বলেছেন, আপনারাও বলেছেন, সেটি হচ্ছে যে উন্নয়ন মানে মানুষের জীবনযাত্রার যে পরিবর্তন এবং জীবনের সাথে সম্পর্কিত যত দিকগুলো আছে সবগুলোর ক্ষেত্রে একটা ইতিবাচক বা গুণগত পরিবর্তন ঘটবে। কিন্তু বিগত সময় আমরা দেখেছি উন্নয়ন মানে, যেটা সাইদ ভাই বলেন, একটা মেগা প্রজেক্ট, এবং সেখানেও দেন দরবার কিংবা অনিয়ম অন্যায়ের যে চিত্রগুলো প্রকাশ পাচ্ছে সেই সম্পর্কে কি আলোচনা করবেন? ধন্যবাদ তৌহিদ আমাকে আবারও সময় দেওয়ার জন্য। এখানে যে কথাটা আসছে, আসলে গণতন্ত্র মানে হচ্ছে একটা দর্শন, এবং বর্তমান পৃথিবীতে এখনও পর্যন্ত এমন কোনো মানে গ্রহণযোগ্য দর্শন তৈরি হয় না এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে গণতন্ত্রকে বিট করতে পারে। তো এই দর্শনের ভিতর যদি আপনি দেখেন, সেখানে কিন্তু আছে হচ্ছে রুল অফ ল, সেখানে আছে মানবাধিকার, সেখানে আছে প্রত্যক্ষ ভোটের জনপ্রতিনিধি নির্বাচন, সেখানে উন্নয়ন। তো সুতরাং উন্নয়নকে এই বিগত সময়ে যেভাবে ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এটা একটা আলাদা জিনিস। অ্যাকচুয়ালি গণতন্ত্রের ভিতরে কিন্তু উন্নয়ন কথাটি রয়েছে। অর্থাৎ গণতন্ত্র যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান, তাহলে উন্নয়নটা অটোমেটিক্যালি সেখানে ঘটবে। আর উন্নয়নটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এটা কেউ যদি মনে করে যে আমি এই মুহূর্তে সব উন্নয়ন করে ফেলেছি, বিষয়টা এরকম নয়। এটা শুরু থেকেই চলছে, এটার মাত্রা কম বেশি হতে পারে। বাট আমার কথা হচ্ছে যে জনগণ আসলে উন্নয়ন চায়, কিন্তু জনগণের বাংলাদেশের প্রেক্ষিতে আপনি যদি শ্রীলঙ্কার সাথে সিঙ্গাপুরের সাথে তুলনা করেন, সেখানে মুসলিমে কিছু মানুষের জীবনযাত্রার মান যেভাবে আপনি উন্নয়ন করতে পারবেন, বাংলাদেশের মতো জায়গায় 18 কোটি মানুষের জীবনমান ওভাবে আপনি ওই স্লোগান দিয়ে উন্নয়ন করতে পারবেন না। এবং বিগত দিনে যে সরকার মানে ক্ষমতা ছেড়ে পালিয়েছে, আমি তার কথাটা একটু উল্লেখ করি। শেখ হাসিনা বলেছিলেন আমার অ্যাবসলিউট পাওয়ার দরকার। অ্যাবসলিউট পাওয়ার কেন দরকার? আমি উন্নয়ন করতে চাই। তার মানে আপনি গণতন্ত্রকে মানে জলাঞ্জলি দিয়ে, গণতন্ত্রকে আপনি পিষ্ট করে আপনি উন্নয়নটাকে সামনের কাতারে নিয়ে আসছেন। এটি আসলে জনগণ কখনোই অ্যাকসেপ্ট করে নাই। এবং আমি মনে করি যে গণতন্ত্রকে ব্যতি রেখে আপনি উন্নয়নটা যে সামনে নিয়ে যাবেন, আপনি দেখেন পাকিস্তান সময় আইব সরকারের সময় কিন্তু বেসিক ডেমোক্রেসির কথা বলা হচ্ছে। অর্থাৎ যখনই ডেমোক্রেসির সাথে আপনি বিশেষণ লাগাবেন, তখনই আপনাকে বুঝতে হবে সেখানে কোনো প্রবলেম আছে, এবং এই প্রবলেমটা কিন্তু বারবার উপস্থাপন করা হচ্ছে। আচ্ছা, আরেকটি কথা আমি আসি, যে কথাটা সালাম ভাই বলেছেন, সালাম ভাই বলেছেন, সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন যেরকম সংবিধানে থাকা উচিত, সংবিধানটাই হচ্ছে জন আকাঙ্ক্ষার একটা রিফ্লেকশন থাকা উচিত। কিন্তু আমাদের বাংলাদেশের সংবিধান অনেকবার সংশোধনী হয়েছে, 17তম সংশোধনী হয়েছে, এবং কখনো কখনো দেখা গেছে যে ক্ষমতাসীনরাই কিন্তু ক্ষমতাসীন দলের স্বার্থ নিয়েও কিন্তু সংবিধান সংশোধন হয়েছে। বাট আমি মনে করি জন আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত এইভাবে সংবিধান সংশোধন হওয়া উচিত, জনস্বার্থে সংবিধান সংশোধন হওয়া উচিত। এবং আরেকটা জিনিস, রাজনৈতিক জায়গায় আমি বলবো যে রাজনীতিবিদ যারা আছেন, তারা জনগণের এই পালসগুলোকে, বর্তমান সময়ে যে আন্দোলনটা হচ্ছে, এটি তাদেরকে অ্যাড্রেস করা উচিত এবং কগনিজেন্সিতে নিয়ে আসা উচিত। এই কারণেই যে আসলে পার্লামেন্টে এমন ব্যক্তিদেরকে তারা দেখতে চায় যে যারা পার্লামেন্টের প্রকৃত অর্থে আইন প্রণয়ন করবেন, যেটি সালাম ভাই উল্লেখ করেছেন। স্থানীয় পর্যায়ে দেখা যায় জনপ্রতিনিধি আছেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা চেয়ারম্যান বা মেয়র, মানে
শহর লেভেলে বা বিভাগীয় পর্যায়ে, এদেরকে বাইপাস করে কিন্তু এমপি সেখানে এক ধরনের তার পাওয়ারটাকে অ্যাপ্লাই করে, ফলে এখানে আসলে ওই প্রতিষ্ঠানগুলো তখন কিন্তু অকার্যকর হয়ে যায়। আমি মনে করি যে বাংলাদেশে বিদ্যমান যে বিষয়গুলো রয়েছে এগুলোকে প্রথমত আসলে কার্যকর করা দরকার এবং কার্যকর ভূমিকায় রাখতে হবে। সেক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দের একটা বড় ধরনের সদিচ্ছার এখানে দরকার আছে। আরেকটি জিনিস আপনি দেখেছেন, সেটি বলেছেন যে এই যে ভারতের যে বন্যার ব্যাপারটা, যেটা সালাম ভাইকে প্রশ্ন করে, আমি এই জায়গায় একটু বলতে চাই, কিছু কিছু ডিজাস্টার আমাদের আছে, একটা হচ্ছে ম্যানমেড ডিজাস্টার, আর একটা হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার। এখন ম্যানমেড ডিজাস্টার যখন হয় তখন কিন্তু আপনার সুশাসনের বড় ধরনের একটা অভাব দেখা যায়। আপনি বাংলাদেশ মূলত নদীমাতৃক একটা দেশ, এবং এই নদীমাতৃক দেশে আমরা ছোটোবেলায় দেখেছি অনেক নদীতে পালতোলা নৌকা, মানে তারা কিন্তু নৌকা চলেছে, কিন্তু আমরা এখন যদি দেখি সেই নদীগুলো ভরাট হয়েছে, এবং ভরাট শুধু না, সেগুলোতে ঘরবাড়ি তৈরি হয়েছে। তার মানে এই নদী তো একটা রাষ্ট্র মানে জায়গা, তো সেখানে ব্যক্তিগতভাবে আমি সেখানে কিভাবে করলাম। আমি মনে করি এই ম্যানমেড ডিজাস্টার যেটিকে বলা হচ্ছে, এটি সুশাসনের বড় ধরনের একটা ঘাটতি, যেটি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গভর্নমেন্টকে এখানে অ্যাড্রেস করা। আর ন্যাচারাল ডিজাস্টার যেটা আসলে আমাদের কিছু করার নাই, বাট আমাদের প্রস্তুতির জায়গা, আমাদের আগাম যদি কোনো সতর্কবাণী থাকতো তাহলে ডেফিনেটলি আমরা একটা প্রস্তুতি নিতে পারতাম। ভারতের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি যেটা বলতে চাই এই জায়গায়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারত বরাবরই বলেছে। আমি মনে করি যে ভারত বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, এটা ভারতের নিজের স্বার্থে করেছে, আমি ব্যক্তিগত মনে। কেন? কারণ ভারতের দুই পাশে, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান আর একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, এটি ভারতের জন্য খুব বেশি সুখকর ছিল না। ফলশ্রুতিতে তাদের নিরাপত্তার জন্য কিন্তু এই বাংলাদেশকে স্বাধীনতা দিতে সাহায্য করেছে। কিন্তু এই সাহায্যের বদলে যদি আপনি বাংলাদেশকে আবারও পাকিস্তানের মতো আপনি যদি এটাকে ডোমিনেট করতে চান, তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু এটা খুব স্বাভাবিকভাবে নেয় নাই। এবং বিগত দিনের চাইতে বর্তমান সময় যদি আপনি দেখেন, ভারত বিদ্বেষী সেন্টিমেন্ট বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবল। এখন ভারত কি চাইবে যে বাংলাদেশের মতো একটা প্রতিবেশী রাষ্ট্র জনগণ তার প্রতি এই বিরূপ ধারণা করুক? আমি মনে করি ভারত যদি প্রকৃত অর্থেই বাংলাদেশকে বন্ধু মনে করে, তারা তাদের অবস্থান পরিবর্তন করতে হবে। আরেকটা জিনিস আমি এখানে বলবো, রাষ্ট্র ক্ষমতা যারা আছেন এবং ভবিষ্যতে যারা আসবেন, আসলে আমি মনে করি, আমি একজন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলেন, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে যদি মনে করেন, আমার মনে হয় যে আমাদের অল্টারনেটিভ কিছু জিনিস মানে মাথায় রাখা উচিত। সেটি হচ্ছে যে, আমি যেহেতু সার্কের কথাটা আসছে, সার্ক অকার্যকর হয়েছে, এটি দিবালোকের মতো। আমি বেশি বলবো না, আমি জাস্ট একটা লাইনে বলি। আমার মনে হয় যে তৃতীয় একটা জায়গা আমাদের, যেমন আমাদের নেইবার কান্ট্রি যেগুলো আছে, ধরেন আপনি চায়না আছে, আমাদের কি বলে যে নেপাল, মানে আমাদের সাউথ এশিয়ানের ক্ষেত্রে, এবং সেখানে ভারত যাতে এই জায়গায় ডোমিনেট করতে না পারে, আমরা কিন্তু চায়নাকে অবজারভার হিসেবে সার্কের মেম্বার করেছিলাম, কিন্তু তারপরে এটা কার্যকর হয়নি। আমার মনে হয় যে রাষ্ট্র পরিচালনা যারা তারা কিন্তু থার্ড থিম চিন্তা করতে হবে। আরেকটা জিনিস যেটি বলা দরকার, সেটি হচ্ছে যে দেখুন, এখানে এই যে জিনিসটি বলা হচ্ছে যে আসলে রাষ্ট্র সংস্কারের যে ব্যাপারটা, যেটি আমি বলছি স্বল্প এবং দীর্ঘমেয়াদী যে জায়গাটা, এখানে একটা জিনিস আমি উল্লেখ করতেই চাই যে 70 অনুচ্ছেদ সংবিধানে আছে, যেটি ফ্লোর ক্রস করলে তার পার্লামেন্ট মেম্বার থাকবে না। আমি দেখেছি বিএনপি থেকে যে 31 দফা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু 70 অনুচ্ছেদে তারা বলেছেন যে এটি বিষয়টা তারা পরীক্ষা নিরীক্ষা করে বিবেচনা করবেন। এটা গেল এক। আরেকটা জিনিস চমৎকারভাবে তারা উপস্থাপন করেছেন, সেটি হচ্ছে রেইনবো একটা শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ সোশ্যাল কন্ট্রাক্ট। আরেকটি হচ্ছে ন্যাশনাল রিকনসিলিয়েশন কাউন্সিল, অর্থাৎ দল, মত, পদ, ধর্ম, বর্ণ সবাইকে একাট্টা করা। একটা জিনিস রাষ্ট্রের বা উন্নয়নের বা জনগণের আপনি জানেন যে এই যে বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে একটা কিন্তু বিতর্ক তৈরি করা হয়েছিল। আমি একটা সেন্টেন্স বলে শেষ করে দিই। 1800 শতকে আপনি দেখবেন যে বাঙালি জাতীয়তাবাদটা কিন্তু বেসিক্যালি একটা ন্যারো ডাউন, আর বাংলাদেশের জাতীয়তাবাদটা কিন্তু একটা ওয়াইড ভিশন, অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে যে ধর্ম, বর্ণ, ভাষারই লোক হোক না কেন, তার একটা প্ল্যাটফর্মে নিয়ে আসে। এবং এটি আমার মনে হয় যে একটা দর্শন, যেটি বাংলাদেশের মানুষ, আমার ধারণা, এটি অ্যাকসেপ্ট করবে। অধ্যাপক ডক্টর মতিউর রহমান স্যার, অসংখ্য ধন্যবাদ। একটা বিরতিতে যেতে হবে, তার আগে আবু সাইদ খান, আপনার কাছে প্রশ্নটি রেখে যাই, যেখানটা শেষ করলেন আমাদের অধ্যাপক ডক্টর মতিউর রহমান স্যার। আসলে হয়তো রাজনৈতিক দলগুলো বা বিগত সরকার বা অনেকেই রূপক অর্থে বাংলাদেশকে থাইল্যান্ড, সিঙ্গাপুর কিংবা ইউরোপ বানাতে চান, কিন্তু এদেশের মানুষের যে মন্তব্য, তাদের যে বক্তব্য, যে আমাদের সমাজ, সংস্কৃতি, আমাদের সংবিধান, আমাদের ঐক্যের প্রেক্ষাপটে বাংলাদেশটা বাংলাদেশ হোক, এবং এদেশের মানুষের মতামতের ভিত্তিতে একটি স্বাধীন, সত্যিকার অর্থে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এবং যার পররাষ্ট্র নীতির যে প্রেক্ষাপট, স্বাধীনভাবে চলার যে অবস্থা, এই
প্রশ্ন বা বিষয়গুলো আপনার কাছে রেখে গেলাম। সেটা বাংলাদেশের মতো হোক, দেশের মানুষের যে প্রত্যাশা দীর্ঘদিন ধরে অনুশীলিত অথবা যে যাপিত যে সংস্কৃতি অথবা জীবন ব্যবস্থা এবং আমাদের সংবিধান, মানুষের মতামত সব কিছু মিলে বাংলাদেশটা সত্যিকার অর্থে বাংলাদেশের মতো হোক, সেই আন্দোলন কিংবা সেই সামাজিক প্রেক্ষাপট তৈরি করা। শুনতে চাই আপনার বিশ্লেষণ, আবু সাইদ খান। বাংলাদেশি হতেই হবে, বাংলাদেশ তো আর ইউরোপও হবে না, আমেরিকা হবে। বাংলাদেশ পিছিয়ে পড়া রাষ্ট্র, এটা যখন উন্নত হবে তখন বাংলাদেশ থাকবে। বাংলাদেশ হচ্ছে সব মানুষের রাষ্ট্র, অর্থাৎ এখানে বহু জাতি আছে, কেবলমাত্র বাঙালি না, বাঙালির বাইরেও চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, আরব, খাসিয়া, বহু জাতি। তো বাংলাদেশ সব জাতি রাষ্ট্র, এখানে অনেক ধর্ম আছে, তো সব ধর্মের রাষ্ট্র, তো সব মানুষের রাষ্ট্র। সেই জায়গা থেকে বাংলাদেশটা এখানে বিভিন্ন রকম দেওয়াল তৈরি করা হয়েছে, তো সে দেওয়াল গুলোকে ভাঙতে হবে। জাতি হিসাবে আমরা যে ভাষা কিংবা যে জাতিসত্তায় বিশ্বাস করুক না কেন, বাংলাদেশের নাগরিকত্ব বাংলাদেশ, এই জায়গা থেকে ব্যাপারটাকে দেখতে হবে এবং বাংলাদেশের মানুষের মধ্যে এই বন্ধনটা আরো কিভাবে দৃঢ় করা যায়, সেইটা হচ্ছে আমাদের সামনে সবচেয়ে চ্যালেঞ্জ। এবং করতে হলে একটা গণতান্ত্রিক আবহাওয়া, গণতান্ত্রিক আবহাওয়া ছাড়া এই যে ছোট ছোট দেওয়াল তৈরি করা আছে, মানুষে বিভেদ সৃষ্টি করা হচ্ছে, ধর্মের সঙ্গে ধর্মের বিভেদ হচ্ছে। যখনই আমরা লক্ষ্য করি যে কোনো পট পরিবর্তন হয়, তখন সংখ্যালঘুদের উপর নির্যাতন শুরু হয়, সবকিছুই হচ্ছে, তাদের মন্দির পাহারা দিতে হয়। তো এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন সেই রাষ্ট্র, সেই ব্যবস্থা চাই যাতে কোনো মন্দিরে পাহারা লাগবে। তো আমরা সেই জায়গাটাকে করার জন্য একটা গণতান্ত্রিক রাষ্ট্র দরকার। আমি বরং এই গণতান্ত্রিক ব্যবস্থাটা এখন আমাদের সামনে চলে এসছে, যে এই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আমরা কি করবো, আমরা নির্বাচনটা কোন পদ্ধতিতে করবো সেই পদ্ধতিটা করতে হবে। সঙ্গে সঙ্গে সালাম ভাই যথার্থই বলেছেন যে টাকার খেলাটা বন্ধ করা দরকার। তো এটা খুব কঠিন কিছু না, সিদ্ধান্তের ব্যাপার। যেমন ধরুন পোস্টার হবে না, ব্যক্তি নামে পোস্টার হবে না, একই পোস্টারে সব প্রার্থীর নাম হতে পারে। এখানে একই বিলবোর্ডে সবার ছবি পাশাপাশি থাকে, একই সঙ্গে, এমনকি একই সঙ্গে জনসভা হতে পারে। এটাও কঠিন কিছু না যে একই জনসভায় সবাই, লোকাল গভর্নমেন্ট কিংবা অন্য কেউ জনসভার আয়োজন করবেন, সবাই সব প্রার্থী করতে হবে। এইভাবে আমরা খরচটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, এটা সম্ভব। টেলিভিশনে বিতর্ক করবেন, যেমন এখন তো আমাদের তো মিডিয়া ছড়িয়ে পড়েছে, এমনকি সোশ্যাল মিডিয়ারও একটা দাপট আছে। হ্যাঁ, তো আমরা তো এক জায়গায় এইরকম বিতর্কটা টেলিভিশনে কিংবা সোশ্যাল মিডিয়াতে এই বিতর্কটাকে ছড়িয়ে দিতে পারি। এইভাবে আমরা কাজটাকে করতে পারি, তাতে অর্থের খেলাটা বন্ধ হয়ে যাবে। আর একটা হচ্ছে রাজনীতি, যদি নির্বাচন যদি বিনিয়োগ হয়, ইনভেস্টমেন্ট হয়, তাহলে 1 কোটি টাকা ইনভেস্ট করবে, 5 কোটি টাকা তুলবে, তো এইটা আর বন্ধ হবে না। এই জায়গাগুলোকে আমাদের যাতে সৎ, ত্যাগী, মেধাবী মানুষেরা যাতে আসতে পারে। এখানে হচ্ছে গাড়িওয়ালা, মানে কার কত বড় গাড়ি, কার কত টাকা, কার কত ব্যাংক ব্যালেন্স, তারই সম্ভাবনা কত বেশি, এই জায়গা থেকে বের আসতো। এবং গাড়িওয়ালা, ব্যাংকওয়ালা এদেরই সরব উপস্থিতি আমরা বিগত সময় সংসদে বেশি দেখেছি। সেখান থেকে যদি সব মানুষকে নিয়ে আসতে হয়, তাহলে পদ্ধতি করবো, যে পদ্ধতির কথা, যেমন ধরুন নির্বাচনী এটা পদ্ধতির পরিবর্তন করা দরকার। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হলে টাকার খেলা বন্ধ হয়ে যাবে, কেননা কেউ আর সে হতে পারবে কিনা সে জানে না যে তার দল কয়জন প্রতিনিধি পাবে। নির্বাচনে ভোটের পরে সেটা কাউন্ট হবে, অতএব সে এই টাকাটা ইনভেস্ট করবে। এখানে অন্য খেলা হবে না, সেখানে ভোট ডাকাতি ইত্যাদি সুযোগগুলো থাকবে না। তো সেই জায়গাগুলো করা দরকার। আর একটা হচ্ছে যে হ্যাঁ, আমাদের এখানে হঠাৎ করে চট করে আইন পাস হয়ে যায় ইত্যাদি, কেননা এক পক্ষ বিশিষ্ট এটা পৃথিবীতে প্রায় অচল। এমনকি আমাদের এখানে ভারতে, পাকিস্তানে, আমাদের প্রতিবেশী সব রাষ্ট্রে দ্বিপক্ষ আছে, আমরা এক পক্ষ এটা করেছি। এটার জন্য যদি প্রদেশ করতে হয়, প্রদেশ করা উচিত, প্রদেশ না করেও দ্বিপক্ষ করা যায়, যেমন স্থানীয় সরকারের প্রতিনিধি নিয়ে এখানে উচ্চপক্ষ করা সম্ভব। তো এই জিনিসগুলোকে আমাদের ভাবার দরকার এবং এই ব্যাপারে একটা ঐক্যমত্য দরকার। এখন যে জিনিসটা হচ্ছে, হ্যাঁ, সব সংস্কার অন্তর্বর্তী সরকার করতে পারবে না, কিন্তু
কিছু জরুরি সংস্কার তাকে করতে হবে। এবং জন আকাঙ্ক্ষা যেগুলো তৈরি হয়েছে সেগুলো কিভাবে হতে পারে, সেটা গণভোটের মাধ্যমে হতে পারে। জি, জন আকাঙ্ক্ষার এই প্রতিফলন গণভোটের মাধ্যমে হতে পারে। সংবিধান এখানে সংবিধান সভা ছাড়াও হতে পারে, সংবিধান পুনর্লেখন হতে পারে এবং জনগণের রায় সেটা অ্যাকসেপ্টেড হতে পারে। একেবারে শেষ লাইনটি শুনবো সাইদ ভাই, আমরা একেবারে শেষের দিকে, আপনার শেষ লাইন কি থাকবে? আমার মনে হয় যে একটা নির্বাচন সবার জন্য, নির্বাচন গ্রহণযোগ্য একটা নির্বাচন সময়ের দাবি, এবং সেই নির্বাচন জন্য পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ করতে হবে এবং আলোচনা সাপেক্ষেই একটা রোড ম্যাপ যা যা করণীয় সেটা করতে হবে। জি, হ্যাঁ, এই সরকারের সঙ্গে সহযোগিতা করা। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মতিউর রহমান স্যার। একেবারে খুব ছোট্ট করে কি বলবেন শেষে? না, আমি প্রথমত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকে আমি মনে করি অপর সকল রাজনৈতিক দল, বিশেষ করে বৃহৎ রাজনৈতিক দল, তারা সমর্থন দিচ্ছেন এবং আমি বিশ্বাস করি এই সমর্থন প্রাসঙ্গিক, যৌক্তিকও বটে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের এবং নাগরিক হিসেবে আমাদের প্রত্যাশা, আমি মনে করি যে একটি, যেটা সাইদ ভাই বললেন আমি তার সাথে একমত, যে একটা রোড ম্যাপ থাকা উচিত। আর রাজনীতিবিদরা যেটা মিন করেন, যেটা বলেন, এটা যেন তারা মিন করে বলেন এবং তারা যেন সেটা কার্যকর করেন। এটা আসলে জনগণ, নাগরিকরা আসলে প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, আপনার শেষ মন্তব্য শুনবো। শেষ মন্তব্য একটাই, যে আমরা যত দ্রুত একটা গণতান্ত্রিক সরকারে চলে যেতে পারবো ততই দেশের জন্য মঙ্গল। এবং এখনই এই সরকারের কাছে সব কিছু আশা করাটা বা সরকারও এমন করাটা যে আমরা এগুলো সব সমাধান আমি করব, অর্থাৎ এটা থেকে ফিরে আসা, একটা জায়গায় যেতে হবে। পাশাপাশি যে আওয়ামী লীগ প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছে, জাতি ঐক্যটা বিনষ্ট করছে, জাতিটাকে বিভক্ত করে ফেলছে, মানুষের ভেদাভেদ সৃষ্টি করছে, এই মুসলমান, এই হিন্দু, এই মুক্তিযোদ্ধা, এই উমুক, অর্থাৎ এইগুলো করে সারা দেশটাকে বিভক্ত করছে। সেই বিভক্ত জাতি আজকে যাতে আমরা পুনরায় আবার ঐক্যবদ্ধ একটা শক্তিতে রূপান্তরিত হতে পারি, সেটার জন্য আমাদের চেষ্টা করতে হবে। সেই জায়গাটাতে কোনো অবস্থাতেই মানে যেগুলো দুর্নীতিবাজ, কালো ব্যবসায়ী এবং যেগুলো রাষ্ট্রের সম্পদ লুট করছে, এদেরকে আইনের আওতায় আনতেই হবে। এবং যারা আজকে হত্যাযজ্ঞের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতেই হবে। এগুলোকে যদি আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি তাহলে ভবিষ্যতে আর এরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না এবং কোনো অবস্থাতেই মানুষের সম্পদ, আজকে মানে যেগুলো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে পারবে না। আজকে একটা জিনিস খালি আমি বলি, কেন বিচার মনে করেন যে আন্তর্জাতিক বিমানবন্দর, এটার নাম পরিবর্তন করতে যে কত হাজার কোটি টাকা খরচ করতে হয়েছে, এটা কারা করলো, কি কারণে করলো, এটা লাভটা কি? অর্থাৎ এই ধরনের যারা আজকে সরকারি দল না শুধু, এটার সাথে যে সমস্ত মানে আমলারা জড়িত থাকে তাদেরকেও কিন্তু এই সমস্ত, যদি আমরা উদাহরণস্বরূপ যদি এই ধরনের আইনের আওতায় এনে যদি আমরা বিচার করতে, তাহলে ভবিষ্যতে তারা অন্তত এটা থেকে দূরে থাকবে। তো সেটার জন্য আজকে আমরা এত উন্নয়ন দেখাচ্ছি, কিন্তু দেখেন আজকে আমাদের বাংলাদেশ মানে পানির সমুদ্র একটা দেশ, আমাদের নৌ চলাচলগুলো কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, আমাদের রেল ব্যবস্থাটা কিন্তু আজকে অকার্যকর হয়ে গেছে। আর আজকে মাফিয়াদের চক্রে পড়ে আজকে কিন্তু সেই খালি রাস্তায় চলতে হবে, আর তারা টাকা পয়সা, নদীও প্রায় সব দখল হয়ে গেছে। কাজে এইগুলোতে খুব কঠিনভাবে এগুলো থেকে উদ্ধার করতে হবে। রাষ্ট্রীয় সম্পদ যে দখল করছে, যে ভোগ করছে, তাকে কোনোভাবেই মাফ করা যাবে না, একদমই না। অসংখ্য ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান এবং অধ্যাপক ডক্টর কে মতিউর রহমান। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।